পদ্মার তীব্র স্রোতে একের পর এক বিলীন কোটি কোটি টাকার স্কুল ভবন ভাসছে দেশের বিভিন্ন অঞ্চল। অধিকাংশ সড়কে পানি ওঠায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত। রাস্তাঘাটের জন্য খুব আমরা কষ্ট করতেছি, গাড়ি করে নিয়ে আসতে পারি না। দেশে দীর্ঘস্থায়ী বন্যা শঙ্কা, মোকাবিলায় প্রস্তুত সরকার। জলবায়ু উদ্বাস্তু ৬০০ পরিবারকে ১০০১ টাকায় ফ্ল্যাট দিলেন প্রধানমন্ত্রী। এটা হচ্ছে শ্রাবণ মাস, এরপর ভাদ্র মাসের দিকে আরো পানি আসবে। আমাদের সে প্রস্তুতি আছে এটা মোকাবেলা করার। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডাক্তার খুরশিদ আলম। হাসপাতাল শাখার পরিচালক হলেন ডাক্তার ফরিদ হোসেন। দেশে করোনায় আরও ৫০ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৩,০০০। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকেই মেডিকেলের প্রশ্ন ফাঁস। ৫ জনকে গ্রেফতারের পর জানালো সিআইডি। চট্টগ্রামে অনলাইন জুয়া খেলে কোটি কোটি টাকা বিদেশে পাচার। রিজেন্টের শাহেদের বিরুদ্ধে আনা ১৬০টি অভিযোগেই তদন্ত করবে র্যাব। রিমান্ড চাইবে অস্ত্র আইনে। যথেষ্ট প্রমাণ থাকলেও শাহাবুদ্দিন মেডিকেলের দাবি নির্দোষ। ওয়াসার অসহযোগিতার কারণেই বন্ধ হচ্ছে না নদী দূষণ। অভিযোগ নৌ পরিবহন প্রতিমন্ত্রীর। এমডির দাবি দায়িত্ব তাদের নয়। পদ্মার কড়াল গ্রাসে বিলীন হলো মাদারীপুরের একটি স্কুল। বিকেলে মাত্র ১২ মিনিটেই তলিয়ে যায় ৩ তলা এ ভবনটি। স্থানীয়দের মোবাইলে ধারণকৃত ভিডিওটি সময় সংবাদের হাতে এসেছে। দেখে নেব এই ভিডিওটি। আস্তে 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 আর ঢেউ খাবো না, আর ঢেউ খাবো না, আর ঢেউ খাবো না। শেষ শেষ বিল্ডিং শেষ শেষ চরের বাতিঘর শেষ। এদিকে পদ্মার তীব্র স্রোতে হেলে পড়েছে মাত্র ১ মাস আগে চাঁদপুরের রাজরাজেশ্বর ইউনিয়নে নির্মিত ৩ তলা একটি স্কুল। ভোররাত থেকে স্রোতের মাত্রা বাড়তে শুরু করলে সকাল ৮টার দিকে ভবনটি পেছনের দিকে হেলে যায়। এর আগে গত কয়েকদিন ধরে মজিদকান্দি এলাকায় সদ্য নির্মিত এই ভবনের চারপাশ গ্রাস করে পদ্মা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২,২৮,০০,০০০ টাকা ব্যয় নির্মাণ করা হয় স্কুলটি। ১ মাস আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটি হস্তান্তর করেন ঠিকাদার। তৃতীয় দফায় বন্যায় বিপর্যস্ত সুনামগঞ্জবাসী। উজানের ঢলে হাওর, পথঘাট, ফসলি জমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় দিশেহারা বানভাসী মানুষ। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। বানের পানি পিছু ছাড়ছে না সুনামগঞ্জবাসী। প্রবল বেগে সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টিপাতে নদ নদী উপচে পানি প্রবেশ করছে জনপদে। এতে অবর্ণনীয় কষ্টে পড়েছেন বানভাসী মানুষেরা। দুইবার তিনবার পানি এসে মানছে বেড়ে বেড়ে থাকছি, এই পানি অবস্থা মজা আছে। পানির তোরে লন্ডভন্ড হয়ে পড়েছে জেলার সড়ক যোগাযোগ। জেলা সদরের সঙ্গে 5টি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মোটরসাইকেল নিয়ে আমরা আসতে পারি না, গাড়ি করে নিয়ে আসতে পারি না। খুব সমস্যা, জটিল সমস্যা। রাস্তাঘাটের জন্য খুব আমরা কষ্ট করতেছি, গাড়ি ঘোড়া যায় না।
অনেক দূর থেকে আসছি গরু নিয়ে কষ্ট করে। বানবাসী মানুষেরা এই জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানালেও সরকার দলীয় এই সংসদ সদস্য তা নাকচ করে দিয়ে বানবাসী মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছানোর কথা জানালেন। আমরা রিলিফ কার্যক্রম পরিচালনা করছি এবং পর্যাপ্ত পরিমাণ চাল সহ বিভিন্ন খাবার দেয়া হচ্ছে। দুর্গত এলাকা ঘোষণা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। এ পর্যন্ত জেলার 11 উপজেলা ও 4 পৌরসভার 1.5 লক্ষাধিক পরিবার পানিবন্দী রয়েছেন। পরপর 3 বারের বন্যায় ভয়াবহ দুর্গতির মধ্যে পড়েছে সুনামগঞ্জবাসী। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার একেবারে বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য খুব দ্রুত সড়কগুলো মেরামতের দাবি জানিয়েছেন বানবাসী মানুষেরা। সুনামগঞ্জ তাহিরপুর সড়ক থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। দেশে এবারের বন্যা দীর্ঘ সময় স্থায়ী হওয়ার আশঙ্কা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্যোগ মোকাবেলার যথেষ্ট প্রস্তুতি রয়েছে সরকারের। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তুদের জন্য বিশেষ আশ্রয়ন প্রকল্প উদ্বোধন করে তিনি একথা বলেন। শেখ হাসিনা জানান, আধুনিক কক্সবাজার গড়ে তোলার সব উদ্যোগের বাস্তবায়ন করা হচ্ছে। কক্সবাজার থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। ভূপ্রাকৃতিক কারণেই প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ পোহাতে হয় উপকূলের বাসিন্দাদের। ভিটেমাটি হারিয়ে বাস্তুহারা হন ভুক্তভোগীরা। 1991 সালে ঝড়ে কক্সবাজারে আশ্রয়হীন হয়ে বিমানবন্দরের পাশে ঠাঁই নিয়েছিলেন বহু পরিবার। দুর্যোগ কবলিত এসব মানুষের স্থায়ী নিবাসের টেকসই বন্দোবস্ত হলো এবার। কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে নির্মিত হয়েছে জলবায়ু উদ্বাস্তুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় এই বিশেষ আশ্রয়ন প্রকল্প। এসব ভবনে আধুনিক সুবিধা সম্পন্ন 2 রুমের 406 বর্গফুটের ফ্ল্যাট সহ থাকছে অন্যান্য নাগরিক সুবিধা। প্রথম ধাপে 600 পরিবার এখানে বাস করবেন। পরবর্তীতে এই সংখ্যা দাঁড়াবে 4500 পরিবারের। কর্মযজ্ঞ চলছে সেখানকার। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় স্থায়ী ঠিকানা পাওয়া ভুক্তভোগীরা আবেগাপ্লুত হন কৃতজ্ঞতায়। প্রথম ধাপে যারা এখানকার বাসিন্দা হচ্ছেন তাদের হাতে চাবি হস্তান্তর করার পাশাপাশি বুঝিয়ে দেয়া হয় মালিকানাও। অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, দেশের প্রতিটি গৃহহীন মানুষের থাকার ব্যবস্থা নিশ্চিত করবে সরকার। জানান, আরও আধুনিক হবে পর্যটন নগরী কক্সবাজার। একদিকে যেমন আমাদের পর্যটন কেন্দ্রগুলি হবে 2-3টি, সেই সাথে সাথে অন্যান্য জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। তিনি জানান, বন্যা দীর্ঘস্থায়ী হলেও ক্ষতিগ্রস্ত কেউ পুনর্বাসনের বাইরে থাকবে না। এবার একটু বন্যার প্রকোপটা বেশি দেখা যাচ্ছে, হয়তো এটা হচ্ছে শ্রাবণ মাস, এরপর ভাদ্র মাসের দিকে আরও পানি আসবে, অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের আরও বন্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমাদের সে প্রস্তুতি আছে এটা মোকাবেলা করার। অসহায় মানুষদের জীবন জীবিকা নিশ্চিত করতে সরকার সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও জানান শেখ হাসিনা। শিল্পোন্নত সম্পদশালী দেশগুলোর যথেচ্ছ কার্বন নিঃসরণের কারণে প্রতিনিয়ত বাড়ছে বৈশ্বিক উষ্ণতা, বৃদ্ধি পাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও। আর এর ফলে বাংলাদেশের মতো প্রাকৃতিক দুর্যোগ কবলিত দেশগুলোর প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকা মানুষদের জন্য দুর্যোগ সহনশীল এমন মজবুত ভবন শুধু তাদের স্থায়ী নিবাসী নিশ্চিত করবে না, নিশ্চিত করবে টেকসই কর্মসংস্থানের ব্যবস্থাও। দেবাশিস রায়, সময় সংবাদ, খুরুশকুল, কক্সবাজার। স্বাস্থ্যের নতুন মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম ঢাকা মেডিকেলের সার্জারি বিভাগের চিকিৎসক ছিলেন তিনি। নানা অনিয়মের অভিযোগে বিতর্কিত ডিজি আবুল কালাম আজাদ পদত্যাগের পর অধিদপ্তরটি ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেয় সরকার। এর আগে সকালে অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক করা হয় ডাক্তার মোহাম্মদ ফরিদ হোসেনকে। 2 থেকে 3 বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে। করোনা মহামারী মোকাবিলায় শুরু থেকেই প্রশ্নের মুখে স্বাস্থ্য অধিদপ্তর। কোভিড-19 পরীক্ষা থেকে শুরু করে চিকিৎসা সব ক্ষেত্রেই ব্যর্থতার পাল্লাই ভারী সংস্থাটির। এরই মধ্যে আসতে থাকে স্বাস্থ্য ডিজি আবুল কালাম আজাদের নানা অনিয়ম আর বিতর্কিত সিদ্ধান্তের খতিয়ান। দাবি ওঠে তার পদত্যাগের। রিজেন্ট, জেকেজি ও শাহাবুদ্দিন মেডিকেল কেলেঙ্কারির ঘটনায় নানা মহলের সমালোচনার মুখে মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন বিতর্কিত ডিজি অধ্যাপক আবুল কালাম আজাদ।
এর পরপরই আলোচনায় বিপর্যয়ের মুখে পড়া স্বাস্থ্য বিভাগের হাল ধরছেন কে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেলের সার্জারি বিভাগের অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমকে মহাপরিচালক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রাথমিক প্রতিক্রিয়ায় নিজের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের প্রত্যয় জানান নবনিযুক্ত মহাপরিচালক। সরকারি চাকরি করি, ধরেন যে সরকার যেটা দায়িত্ব দিবে সেটা করতেই হবে। দোয়া করেন যাতে আমরা সম্মান নিয়ে, সবার সম্মান নিয়ে, দেশের সম্মান নিয়ে, নিজেদের সম্মান নিয়ে আমরা বাঁচতে পারি, এটাই দোয়া আছে। কুমিল্লার সন্তান অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম ১০ম BCS-এ স্বাস্থ্য ক্যাডারে ২২শে নভেম্বর ১৯৮৪ সালে যোগদান করেন। চলতি বছর ৩০ ডিসেম্বর তার অবসরকালীন প্রস্তুতি ছুটিতে যাবার কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রিজেন্টের শাহেদের বিরুদ্ধে জমা পড়া ১৬০টি অভিযোগে তদন্ত করবে বলে জানিয়েছে র্যাব। ডিবি পুলিশের কাছ থেকে মামলার তদন্তভার ও শাহেদ করিমকে বুঝে পাওয়ার পর বিকেলে ব্রিফিংয়ে কথা জানায় সংস্থাটি। প্রতারণা করে হাতিয়ে নেয়া টাকা কোথায় রেখেছে সে বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে র্যাব। রিমান্ডের ষষ্ঠ দিনে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের ৩টি মামলার দায়িত্ব নিল র্যাব। 10 দিন রিমান্ডের বাকি দিনগুলো তারাই জিজ্ঞাসাবাদ করবে। করোনা পরীক্ষা ও কোভিড-19 চিকিৎসায় প্রতারণার মামলায় গ্রেফতার হলেও শাহেদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে ১৬০টি, যার সবই নানা কৌশলে অন্তত ১২.৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার। মেরে দেয়া এ টাকা কোথায়, রিমান্ডে তার হদিস জানতে চাইবে র্যাব। মামলার এজাহারে শাহেদ করিমের বিরুদ্ধে যে ধরনের সুনির্দিষ্ট প্রতারণার অভিযোগ আনা হয়েছে, ওই প্রতারণার পরিপ্রেক্ষিতেই মূলত সংক্রান্ত অভিযোগের সত্যতা এবং বস্তুনিষ্ঠ তথ্য পাওয়ার লক্ষ্যে আমরা শাহেদ করিমের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব। এর পাশাপাশি সেবা সংযোগ লাইনে বা অন্যান্য সূত্র থেকে যে ধরনের অভিযোগ আমরা পেয়েছি সে ধরনের অভিযোগের বিষয়ে আমরা শাহেদ করিমের জবাবদিহিতা চাইব। সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অস্ত্রসহ শাহেদ করিমকে গ্রেফতার করে র্যাব। সে মামলায় রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে। দ্বিতীয় যে মামলাটি র্যাবের নিকট ন্যস্ত করা হয়েছে, অর্থাৎ অস্ত্র আইন এবং বিশেষ ক্ষমতা আইন, আপনারা জানেন এই পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা দেবহাটা থানায় যে মামলাটি করা হয়েছে, আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শাহেদ করিমকে সাতক্ষীরা আদালতে আমরা রিমান্ড প্রার্থনা করব। গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের ৯ দিন পর সাতক্ষীরার সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেফতার হন মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিম। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। করোনা চিকিৎসা নিয়ে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেছেন হাসপাতালের পরিচালক। এছাড়াও হাসপাতালটির বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগই কর্তৃপক্ষের জানা নেই বলেও জানান তিনি। এদিকে র্যাব বলছে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই হাসপাতালটিতে তারা অভিযানে যান। অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা, টাকার বিনিময়ে নমুনা সংগ্রহ ও টেস্ট না করেও ফলাফল দেয়া সহ করোনা নেগেটিভ রোগীকে পজিটিভ দেখিয়ে ভর্তি রেখে মোটা অঙ্কের টাকা আদায় সহ বেশ কিছু অভিযোগে ১৯ জুলাই গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র্যাব। গ্রেফতার হয় ব্যবস্থাপনা পরিচালক সহ ৩ জন। তবে ঘটনার ৪ দিনের মাথায় সংবাদ সম্মেলন করে সব অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালটির পরিচালক বলছেন তারা বিধি বহির্ভূত কোনো কাজ করেননি। অভিযোগগুলো কি এমন অভিযোগগুলো তো এখন আমরা পাই নাই, এগুলো অভিযোগ আমাদের জানা নাই। তবে হসপিটাল থেকে এমন কিছু করা হয়েছে কিনা এটা আমি সঠিকভাবে মেনে নিতে পারছি না। যদি থাকে বা কোনো সংশ্লিষ্ট কেউ থাকে, তবে এমডি সাহেব এটা করেন নাই। তবে আমার হসপিটালের তরফ থেকেও এবং ল্যাব বা কোনো তরফ থেকে এমন কোনো কিছু করা হয় নাই। এদিকে র্যাব বলছে যথেষ্ট তথ্য উপাত্ত হাতে নিয়েই শাহাবুদ্দিনে অভিযান চালানো হয়। শাহাবুদ্দিন মেডিকেল কলেজে যে অভিযানটি পরিচালিত হয়েছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আলামত সহ আমরা উপকরণ পাওয়ার পরিপ্রেক্ষিতেই মোবাইল কোচটি পরিচালিত হয়েছে। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক গ্রেফতারকৃত ফয়সাল আল ইসলামের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখারও আবেদন জানায় কর্তৃপক্ষ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২,৮০১ জনে। ১২,৩৯৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২,৮৫৬ জন। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার মুজাহিদ শুভ। সংক্রমণের ১৩৮তম দিনে বাংলাদেশ আজও অর্ধশত মানুষ প্রাণ হারিয়েছেন করোনায়। আজ আমরা জানাবো শেষ ২৪ ঘন্টা সহ
কয়েক সপ্তাহের সার্বিক চিত্র বাংলাদেশের। শেষ 24 ঘন্টায় 12,398 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যেখানে আক্রান্ত হয়েছেন 2,856 জন। কিন্তু আজকে মৃত্যুর এক ধরনের ঊর্ধ্বগতি বলা যায়, আবারও 50 জন মৃত্যুবরণ করেছে এবং এর সাথে এটি সংখ্যা দাঁড়িয়েছে 2,801 জন। তবে সুস্থতার হার গতকালের চেয়ে কিছুটা বেশি। আমরা যদি এর পরে জানাই যে শেষ 7 দিনে আসলে সংক্রমণের হার 21 জুলাই, 22 জুলাই এবং 23 জুলাই এক ধরনের ধারাবাহিকতা দেখতে পাচ্ছি। এবং নমুনা পরীক্ষার সংখ্যা যদি আমরা বলি যে 3100 পর্যন্ত কিন্তু পৌঁছায়নি, 3057 এবং 3034 এই দুদিনেই শুধু আমরা দেখেছি যে 3000 কিছুটা ক্রস করেছে। মৃতদের বয়স ভিত্তিক বিভাজন, পুরুষ মারা গেছে 41 জন এবং নারী মারা গেছে 9 জন। আমরা প্রতিদিনই আসলে দেখছি যে 51 থেকে 70 বছর পর্যন্ত এই বয়সের যে ধাপ, এখানে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি আজও 51 থেকে 70 বছর পর্যন্ত। এবং একইভাবে আমরা যদি বলতে পারি যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে, এই চিকিৎসাধীন রয়েছেন 43.54%, যেটির মোট সংখ্যা 94,101 জন। আজকে স্বাস্থ্য বুলেটিনে জোর দেয়া হয়েছে যে যারা বিভিন্ন রোগে আক্রান্ত, যেমন 51 থেকে 70 বছর পর্যন্ত যেই মানুষগুলো প্রতিদিন মারা যাচ্ছেন, তারা কোনো ধরনের লক্ষণ উপসর্গ দেখা দিলে তারা অবশ্যই হাসপাতালে আসবেন, যেন মৃত্যু ঝুঁকিটা এড়ানো যায়। এই ছিল এখানের সবশেষ। ঢাকার চারপাশের নদীর অধিকাংশ জায়গায় দখলমুক্ত করা গেলেও ওয়াসা সিটি কর্পোরেশনের অসহযোগিতার কারণে দূষণমুক্ত করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। তবে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, নদী দূষণ হয় এমন কোনো কাজই তাদের সংস্থার আওতায় নেই। যতদূর চোখ যায় পানি আর পানি, যেন নদীর যৌবন উপচে পড়ছে। টলটলে এমন অথই পানিতে কেউ মাছ ধরছে, কেউ আবার দল বেঁধে ঝাপাঝাপিতে ব্যস্ত। অবিশ্বাস্য মনে হলেও নৌ মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সঙ্গে ঢাকার চারপাশের নদীতীর রক্ষা কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে এমনই রূপ দেখা যায়। পরিদর্শনকালে নৌ প্রতিমন্ত্রী আক্ষেপ করে বলেন, ওয়াসা ও সিটি কর্পোরেশনের সহযোগিতা পেলে এতদিনে ঢাকার চারপাশের নদী দূষণমুক্ত করা যেত। যদি মাস্টার প্ল্যানটা বাস্তবায়ন করতে পারি, আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা দূষণমুক্ত এই যে নদী, সেটা আমরা সম্পন্ন করতে সমর্থ হব। সিটি কর্পোরেশনের বা ওয়াসার এই সাপোর্টটা পাওয়া দরকার, আমরা কিন্তু সেভাবে পাইনি। কাজগুলো করতে গিয়ে যে সহযোগিতাটা প্রয়োজন ছিল সেইভাবে হয়নি। যেভাবে বর্তমান মেয়র একটা শক্ত অবস্থান নিয়েছেন, এই শক্ত অবস্থানটা আমরা দেখিনি। এই অবস্থানগুলো যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমরা ঢাকার খালগুলোর প্রবাহ নিশ্চিত করতে পারবো। দেখা যায় নদীর পাড় যখন কোনো কাজ করতে যাই, তখন ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা তাদের পক্ষ থেকে একটা বাধা আসে। দূষণ হয় এমন কোনো কাজই ওয়াসা করে না দাবি করে এমডি দায় চাপালেন অন্যান্য প্রতিষ্ঠানের উপর। নদীর সাথে ওয়াসার সম্পর্কটা কোথায়? নদী দূষণের কাছে কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, আরেকটা হলো সলিড ওয়েস্ট, আর হলো হসপিটাল ওয়েস্ট। ইটিপি তো ইন্ডাস্ট্রিগুলো করতে হবে, না করার জন্যই তো আজকে বুড়িগঙ্গার এই দশা। মানুষের হিউম্যান এক্সট্রাক্ট যেটা যায়, মানুষের মলমূত্র নাকি, ও তো 2% না। আমাদের সুয়ারেজ কাভারেজটা 20%, সে তো ট্রিটমেন্ট হয়ে যায়। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের তথ্যানুযায়ী ঢাকার চারপাশে নদীর সঙ্গে ওয়াসার নিয়ন্ত্রণাধীন প্রায় 1000 সুয়ারেজ লাইন রয়েছে, যা সরাসরি নদী দূষণ করছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। 2013 সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকে মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হতো, যার মাস্টারমাইন্ড জসিমউদ্দিন ভূঁইয়া ওরফে মুন্নু। আর এই কাজের সঙ্গে জড়িত স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত তার স্বজন। শুধুই প্রশ্ন ফাঁস করেই তারা হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। সংবাদ সম্মেলনে একথা জানায় সিআইডি। এই চক্রে গ্রেফতারকৃত 5 সদস্যের 3 জনকে 7 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস, এমন অভিযোগে 2015 সালে রাজপথের আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। দাবি জানানো হয় ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় গ্রহণের। কিন্তু প্রমাণ না থাকায় শেষ পর্যন্ত বাতিল হয়নি ভর্তি পরীক্ষা। এরপর 2017 এবং 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। প্রথমে 2 জনকে গ্রেফতার করে সিআইডি। তাদের দেওয়া তথ্য মতে একই চক্রের আরও 3 জনকে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করা হয়। এই চক্রের মূল হোতা জসিমউদ্দিন ভূঁইয়া ওরফে মুন্নুকে গ্রেফতার করতে সক্ষম হই এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার অন্যতম 2 সহযোগী পারভেজ হোসেন খান এবং জাকির হোসেন ওরফে দীপুকে আমরা গ্রেফতার করি। দীর্ঘ অনুসন্ধান শেষে সিআইডি দাবি করে শুধুই 2015 সাল নয়, 2013 সাল থেকে ধারাবাহিকভাবে মেডিকেল ডেন্টালের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে আসছে, যার মাস্টারমাইন্ড জসিমউদ্দিন ভূঁইয়া ওরফে মুন্নু। সিআইডি বলছে মুন্নুর পরিবারের একজন সদস্য স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত। তার সহায়তায় বছরের পর বছর চলে এই অপকর্ম।
2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে সরকারি মেডিকেল কলেজ এবং ডেন্টালের প্রশ্নপত্র ফাঁসের একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় আছে। জানতে পেরেছি যে সেখানে 1988 সাল থেকে মেডিকেল এবং ডেন্টালের প্রশ্ন ছাপা হতো স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে একটি প্রেস থেকে। সংবাদ সম্মেলনে সিআইডি দাবি করে এই চক্রের সবাই শুধুই প্রশ্ন ফাঁস করে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা, তৈরি করেছে বিলাসবহুল বাড়ি গাড়ি। এর সঙ্গে আরো 50 জনকে ধরতে মাঠে কাজ করছে সিআইডি। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে বাড়ি লিখে না দেয়ায় বৃদ্ধ পিতাকে নির্যাতনের অভিযোগ উঠেছে 2 ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলে ও পুত্রবধূদের আসামি করে মামলা করার 10 দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে মামলা করায় উল্টো বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন তাদের বাবা। বিস্তারিত রাজিবুল হাসানের রিপোর্টে। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আমি থানা গেছি, ওসি সাহেবকে বলছি আমি থানায় কিছু বিচার চাই না। বিচার চেয়েছেন 70 বছর বয়সী বাবা। ছেলেদের জমি লিখে না দেওয়ার অপরাধে দিনের পর দিন তাকে সহ্য করতে হয়েছে নির্যাতন। সবশেষ মাত্রা বেড়ে যাওয়ায় থানায় মামলা পর্যন্ত করতে হয়েছে তাকে। নগরীর কামারজুরি এলাকার ব্যবসায়ী ছেলে একরামুল হক সেলিম ও ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, পুত্রবধূ লুৎফুন্নাহার লতা, নুরুন্নাহার নিপাকে আসামি করে গত 13 জুলাই মামলা করেন তিনি। মামলা করায় আরও বিপাকে পড়তে হয়েছে তাকে। হত্যা হুমকিতে বাড়ি থেকে পালিয়ে আশ্রয় নিয়েছেন মেয়ের শ্বশুর বাড়িতে। তাদের অত্যাচার সহ্য করতে না পারে আমার বাবা রাত্রে 11টা বাজে পলাইয়ে চলে আসছে জীবন বাঁচানোর জন্য। সম্মান লাগে, এই জন্য আব্বাই বলে না কাউকে। আমরা ওদের বিচার চাই। জীবন সায়ান্নে আসে এমন বাবার উপর নির্মম নির্যাতনের ঘটনায় এলাকাবাসী সুষ্ঠু বিচার চান। ছেলেরা মাইর দূর করে বাপের জায়গাটা দেয় না, দেখে ছেলে করে, বাপের ছেলে করে দিবে না, কারণ বাপের তো খাউন খোরাক দেয় না। ধরতে ধরতে ওরা খাওয়ান পছন্দ কিছু দেয় না, এইভাবে চলতেছে। এই বিচার করার পর এরা মানে নাই। পুলিশ নির্যাতনের বিষয়টি স্বীকার করে অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানায়। যেহেতু আমার বাপকে তারা মারছে, বাপ অভিযোগ করছে, মামলা আমরা আসামি দেওয়ার জন্য তৎপর। যদি আসামি ঘুরে বেড়াতে থাকে তাহলে তাকে আমরা অতি শীঘ্র অ্যারেস্ট করব। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি করা জহিরুল 12 বছর আগে অবসরে যান। সঞ্চয় করা অর্থ দিয়ে গাজীপুরে 5 কাঠা জায়গা কিনে বাড়ি করেন তিনি। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। করোনাকালে 48% পরিচ্ছন্নতা কর্মীর আয় কমে গেছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় শতকরা 71% জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিকেলে বাংলাদেশ SFM নেটওয়ার্ক আয়োজিত এক অনলাইন আলোচনায় সমস্যাগুলো উঠে আসে। প্র্যাকটিক্যাল অ্যাকশন, ওয়াটার এইড বাংলাদেশ, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবান পৌর এবং SNV নেদারল্যান্ডস উন্নয়ন সংস্থার সম্মিলিত আয়োজনে বক্তারা বলেন, যারা শহর পরিচ্ছন্ন রেখে নাগরিকদের সুস্থ জীবন নিশ্চিত করে তাদের থাকতে হয় অপরিচ্ছন্ন পরিবেশে। এই শ্রেণীর সমস্যা ও সমাধান চিহ্নিত না করলে পরিচ্ছন্ন নগরী নিশ্চিত করা সম্ভব হবে না। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। পদ্মার তীব্র স্রোতে একের পর এক বিলীন কোটি কোটি টাকার স্কুল ভবন। দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা, 600 উদ্বাস্তু পরিবারকে 1001 টাকায় ফ্ল্যাট দিলেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডাক্তার খুরশিদ আলম, হাসপাতাল শাখার পরিচালক হলেন ডাক্তার ফরিদ হোসেন। দেশে করোনায় আরও 50 জনের মৃত্যু, শনাক্ত প্রায় 3000। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকেই মেডিকেলের প্রশ্ন ফাঁস। 5 জনকে গ্রেফতারের পর জানালো সিআইডি। চট্টগ্রামে অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা আয়, বিদেশে পাচার। রিজেন্টের শাহেদের বিরুদ্ধে আনা 160টি অভিযোগেই তদন্ত করবে র্যাব। রিমান্ড চাইবে অস্ত্র আইনে। যথেষ্ট প্রমাণ থাকলেও শাহাবুদ্দিন মেডিকেলের দাবি নির্দোষ। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।